বরিশাল শেরেবাংলা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে মধ্যরাতে তালা, কমিশন বাণিজ্যের অভিযোগ। দাবি মেনে নেওয়ার আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট দুপুর পর্যন্ত স্থগিত। দেশে ইলিশ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড, বাড়ছে মাছের আকারও। নিরাপদ স্থান নিশ্চিত না হলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবং জয় নির্ধারণী অঙ্গরাজ্য ফ্লোরিডায় একই দিন প্রচারণা ট্রাম্প বাইডেনের। পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টা। রেকর্ড ছাড়ালো মার্কিন নির্বাচনী ব্যয়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। ফ্লোরিডায় জয় পাওয়া মানে প্রেসিডেন্ট পদে জয়, এমন তত্ত্বে বিশ্বাসী হয়ে বৃহস্পতিবার একই দিনে ফ্লোরিডায় দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশ করেছেন। বরাবরের মতো অভিযোগ পাল্টা অভিযোগে চেষ্টা করেছেন নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। ভোটের এই শেষ মুহূর্তে এসে দেশব্যাপী জাতীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12% ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। সম্প্রতি জরিপ ও বাজার গবেষণা সংস্থা SSRS পরিচালিত CNN-এর একটি নতুন জরিপে ট্রাম্প ও বাইডেনের জনমতের এই ব্যবধান লক্ষ্য করা গেছে। SSRS পরিচালিত CNN-এর এই জরিপটি 23 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত পরিচালনা করা হয়। সেখানে বলা হয়েছে এই মুহূর্তে জাতীয়ভাবে বাইডেনের পক্ষে 54% এবং ট্রাম্পের পক্ষে আছেন 42% ভোটার। জরিপ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যারা ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন তাদের মধ্যে 64% ভোট দিয়েছেন বাইডেনকে আর 34% দিয়েছেন ট্রাম্পকে। এমন প্রেক্ষাপটে জয় নির্ধারণী অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় একই দিন নির্বাচনী সমাবেশ করলেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মেতে ওঠেন দুই নেতা। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন বলেন, করোনায় প্রতিদিনই মানুষ মরলেও জনগণকে ভুল বুঝাচ্ছেন ট্রাম্প। It's unconscionable that the Trump administration says it cares so much are deporting hundreds of Cubans and Venezuelans back to their dictatorships. Trump loves to talk, but he doesn't care about Cuban and Venezuelan people. অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী দাবি করে ট্রাম্প বলেন এই ধারা অব্যাহত রাখতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নন তিনি। No, it's very much bigger than any GDP we've ever had. You have to go back to the 1950s and then it's less than half. This is the greatest number, 33.1%. If you asked me 2 weeks ago, I would have said, I'll take 12%. 12% would have been very nice. Nobody ever heard of 12%. এবারের নির্বাচনী ব্যয় অতীত সকল রেকর্ড ছাড়িয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যকার লড়াইয়ের খরচ হবে প্রায় 660 কোটি মার্কিন ডলার। প্রচার প্রচারণায় জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। আগামী 3 নভেম্বর শেষে জানা যাবে কে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের হলিউড থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ সাদিক। আপনি যেমনটি বলছিলেন এতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্রের খবর, ঠিক আমরাও উদ্বিগ্ন এই খবরটি নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের খবর নিয়ে এখন সারা বিশ্বর চোখ তাকিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে এবং এই নির্বাচনের দিকে। নির্বাচনের ফলাফলে কি হয় সেটি দেখার জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মার্কিন জনগণরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে এই মার্কিন জনগণ। শুধু মার্কিন জনগণই নয়, আমরা এখানকার বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলো এখন দুটি শিবিরে বিভক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে, একজন ট্রাম্পপন্থী এবং জো বাইডেনপন্থী। ইতিমধ্যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিরাও বেশ সক্রিয় অন্যান্য সকল বছরের তুলনায়। এই নির্বাচনটি এবং এবারের নির্বাচনটি একটি রেকর্ডময় নির্বাচন, সব কিছুতেই রেকর্ড ভঙ্গ করছে সকল অতীত। ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা বেশ এগিয়েছেন এবং এই প্রচার কার্যে। আমি একটু কথা বলতে চাই, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমাদের এরকম একজন প্রবাসী সমাজকর্মী জনাব ফিরোজ আলম। আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই প্রবাসী বাংলাদেশিদের রিপোর্ট যে আপনি দেখলেন, তারা কিভাবে নির্বাচনে ভূমিকা রাখছেন?
ধন্যবাদ। এবার নির্বাচনের আবহাওয়াটা একটু ভিন্ন, কারণ প্যান্ডেমিক করোনার কারণে ক্যাম্পিংটা একটু আলাদা হচ্ছে এবং সবাই মনে হয় আগে ভোট দেওয়ার চেষ্টা করছে এবং আমি নিজেও ভোট দিয়ে দিয়েছি, কারণ আমরা হয়তোবা সেন্টারে যেতে অনেকে ভয় পাবে, যার কারণে সবাই উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে করে সবাই আগাম ভোট দিয়ে দেয় এবং এক্ষেত্রে অনেক ভোটই ইতিমধ্যে পড়ে গেছে। এবং আরেকটা জিনিস যেটা আমি দেখেছি যে গত নির্বাচনে ধর্ম একটা বিষয় ছিল, এবার ধর্ম বিষয়টা একটু গৌণ হয়ে এসেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনে প্রভাব ফেলবে, বিশেষ করে করোনা ক্রান্তিকালে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ এবং ডেমোক্রেটের বাইডেন এ বিষয়ে কেমন পদক্ষেপ নেবে প্যান্ডেমিক পরবর্তী পরিস্থিতিতে এবং আরও যেটা আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলছে। যেমন ট্রাম্পকে যারা সমর্থন করছে তারা মনে করছে যে ট্রাম্প প্রশাসনে গত 4 বছরে কোনো নতুন যুদ্ধ ফ্রন্ট তারা আবিষ্কার করেনি বা সৃষ্টি করেনি। সেক্ষেত্রে ট্রাম্প যেমন এই দিক দিয়ে শান্তির ক্ষেত্রে এগিয়ে আছেন, আবার ট্রাম্পের ইমিগ্রেশন সংক্রান্ত নীতিতে আমরা যারা ইমিগ্রান্ট আছি তারা অনেকেই ক্ষুব্ধ। তাছাড়া ওবামা কেয়ার নিয়ে ট্রাম্পের যে নীতি, সেখানেও ইমিগ্রান্টদের কিছু নেতিবাচক ধারণা আছে এবং ট্রাম্পের আরও একটি নেতিবাচক যেটা প্রচার হচ্ছে যে ট্রাম্প আমেরিকানদের যে দ্বিধাবিভক্তি করে ফেলেছেন, এটা সুস্পষ্টভাবে উনি একটা বিভেদ রেখা তৈরি করেছেন, যেটা আমরা আমেরিকার ঐক্য এবং একতার যে সম্প্রীতির যে একটা পরিবেশ, সেটা অনেকেই আশঙ্কা প্রকাশ করছে ট্রাম্প দ্বিতীয়বার হয়তো নির্বাচিত হইলে এই দ্বিধা বিভক্তি বা রেখা আরও সুস্পষ্ট হবে। এক্ষেত্রে ইমিগ্রেন্টরা আমার মনে হয় যে নির্বাচনে বাইডেন হ্যারিসের দিকেই তাদের মতামত ব্যক্ত করবে। তবে এখানে যেহেতু একটি সাম্প্রদায়িক বা বর্ণবাদের একটা বিষয় আছে, এই বর্ণবাদের ক্ষেত্রে ট্রাম্প হয়তোবা নেটিভ আমেরিকান এবং হোয়াইট ভোটগুলো সে একচাটিয়া পাবে, এটাই আমার ধন্যবাদ। ফিরোজ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রবাসী বাংলাদেশিরা ভাবছেন নির্বাচন নিয়ে। এবারের নির্বাচনে আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি যে গত নির্বাচনে হিলারি ক্লিন্টনকে যারা ভোট দেননি তারা কিন্তু এবার বাইডেনকে ভোট দিচ্ছেন। তার মধ্যে কিন্তু অধিকাংশ মহিলা ভোটাররা ছিল। সেই আমি এখন কথা বলবো আমাদের লস অ্যাঞ্জেলেসে আমাদের সমাজকর্মী হিসাবে আছে। আপনি যদি একটু বলেন এবার বাংলাদেশি মহিলা ভোটাররা কিভাবে ভোট দিতে চাচ্ছেন বা কী অবস্থা তাদেরকে? মামুন ভাই, থ্যাংক ইউ। আমাদের এবারকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ব্যাপারে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক সজাগ, অনেক প্রচারণা চালাচ্ছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি লিডাররা, তো অন টাইমে ভোট দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশি বোনেরা এবার মেজরিটি বোনেরা এবার ভোট দিয়েছেন অগ্রিম, মানে মেল বাই ব্যালট। তো আমরা আশাবাদী এবার মেজরিটি ইমিগ্রান্টরা জো বাইডেন এবং কামালা হ্যারিসকে ভোট দিবেন, কারণ এইবারের ইলেকশন, আমেরিকান ইলেকশনটা, এটা শুধু জো বাইডেন কামালা হ্যারিস এগেনস্ট ডোনাল্ড ট্রাম্প না, এটা হলো আমেরিকান গণতন্ত্রের এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একটা ইলেকশন। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রুভ করছে এইবার গত 4 বছরে হি ইজ নট এ গুড প্রেসিডেন্ট ফর আমেরিকা। ধন্যবাদ জেবুন্নেসা, আপনাকে এতক্ষণ বলছিলেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের মহিলা ভোটারদের নিয়ে। সাদিক, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই এবারের নির্বাচন নিয়ে ভোটারদের কৌতূহল, উদ্বেগের শেষ নেই, রয়েছে উৎকণ্ঠা। পাশাপাশি তারা উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে নির্বাচনে কিছু সহিংস ঘটনা রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। আমরা বিশ্লেষকরা যেটা বলছেন যে এবারের নির্বাচনের ফলাফল হয়তো পেতে বিলম্ব হতে পারে, কারণ প্রচুর সংখ্যক ডাকযোগে ভোট দেওয়া হয়েছে, সেটি গণনা এবং ফলাফলে বিলম্ব হতে পারে। আবার অনেক বিশ্লেষক মনে করছেন এবারের নির্বাচন ফলাফল শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারেন, এমনটি আশঙ্কা করছেন। তো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ ছিল আমার কাছে সাদিক। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। এবার দেশের খবর। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে ভাঙাড়ির দোকানে আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে আসে। সেখানে আছে রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে।
সালেহীন, আগুনের সবশেষ খবর কি? জাফর, আপনি ইতিমধ্যে জেনেছেন যে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে যে ভাঙাড়ির দোকানে আগুন লেগেছিল, সেই আগুন কিন্তু মোটামুটি এখন পর্যন্ত বলা যায় যে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনি জানেন যে আজকে ভোর 4:30 নাগাদ ফায়ার সার্ভিস খবর পেয়ে তারা এখানে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে তারা 6টি ইউনিট এখানে কাজ করেছে এবং সেই 6টি ইউনিটের প্রচেষ্টায় এখন পর্যন্ত আগুনের আসলে লেলিহান যেটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণ নিভে গিয়েছে। তবে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। এই ধোঁয়ার যেটা যে আগুন ভাঙালির দোকান থেকে যে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই আগুনের সূত্রপাত আসলে কোত্থেকে হয়েছে ফায়ার সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। তারা বলছেন যে এটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আগুনটি কিভাবে লেগেছে এবং আর যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি রয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যমের কর্মীরা, তারা বলছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতিরও আসলে এখনো হিসাব নিকাশ তারা করতে পারছেন না, অর্থাৎ আরও কিছু সময় তাদেরকে দিতে হবে এবং তারা এই আগুনটি সম্পূর্ণভাবে এই জায়গাটি নিয়ন্ত্রণে আসার পরপরই তারা জানাতে পারবেন যে আসলে আগুনের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এবং তারপর তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আগুন আসলে কীভাবে লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনও ধোঁয়ার যে কুণ্ডলি উঠছেই এবং যে 4টি দোকান ছিল এখানে ভাঙাড়ির 4টি দোকান, এই 4টি দোকানের 2টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং বাকি 2টি দোকানও প্রায় মোটামুটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে পাশেই কিন্তু 3টি আবাসিক ভবন রয়েছে, যে আবাসিক ভবনের এই আগুন এবং লেলিহানে পুরো ভবনটি কিন্তু পুরো কালো হয়ে গেছে এবং যে ভবনের মধ্যে যে বাসিন্দা যারা ছিলেন তাদের কিন্তু সঙ্গে সঙ্গেই তারা নিজেরা নেমে আসছিলেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে নামিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যে এখনও যে চেষ্টাটা তৎপরতা সেটি কিন্তু এখনও রয়েছে এবং দোকানের যে কর্মচারী এবং দোকানের যারা মালিক, যারা দোকানের আসলে যারা ছিলেন তারা এখনও ভিতর থেকে অক্ষত বা যত অবশিষ্ট যেটুকু রয়েছে সেই মালামাল বের করে আনার চেষ্টা করছে এবং দেখছেন যে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় মানুষ যারা রয়েছেন, স্থানীয় জনগণও কিন্তু এখানে সহযোগিতা করেছেন এবং আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছে বলে ফায়ার সার্ভিস দাবি করেছে। তবে আমরা যেটি দেখেছি প্রায় 1 ঘন্টার মতো এখানে আগুন কিন্তু জ্বলছিল। তারপরে এখন যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে যে ধোঁয়া কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি, অর্থাৎ যে ধোঁয়ার যে কুণ্ডলি দেখছেন সেটি ব্যাপক হারে রয়েছে এবং এই ধোঁয়ার মধ্যেও কাজ করা ফায়ার সার্ভিসের জন্য একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটি আমাদেরকে বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, যে ধোঁয়াটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে সম্পূর্ণভাবে এই আগুন একেবারে নিয়ন্ত্রণে আসবে বলে তারা ধারণা করছেন এবং ইতিমধ্যে যদি তারা ঘোষণা দিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুনের কোথাও লেলিহান বা আগুনের বিষয়টা কিন্তু এখন এই ভিতরে নেই বলছেন তারা। তবে পুড়ে যাওয়ার পরপর যেই অবস্থা থাকে, অর্থাৎ যে তার ক্ষতচিহ্ন রয়ে যায়, তারই কিন্তু অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও তৎপর রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন পানি দিয়ে সম্পূর্ণভাবে কোথাও কোনো স্ফুলিঙ্গ রয়েছে কিনা সেগুলো নিভানোর জন্য তারা চেষ্টা করছেন। আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে ভোর 4:30টার দিকে এখানে আসলে 4:25-এর দিকে আগুনের সূত্রপাত এবং আগুনটি তারা দেখে সঙ্গে সঙ্গে ফায়ারে ফোন দেন এবং পাশেই কিন্তু তালতলা খিলগাঁও থানা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের, সেই থানায় তারা খবর দেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পূর্বে তারা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সেটি যে এখানে যেহেতু পুরনো জিনিসপত্র কেনাবেচা হতো, অর্থাৎ অনেক পুরনো কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র, লোহারও জিনিসপত্র ছিল, টিন থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র, সেগুলি পুড়তে খুব সহায়তা করেছে। অর্থাৎ আগুন লাগার পরে আগুনটি ছড়িয়ে পড়তে যেই ধরনের সুযোগ দরকার ছিল আসলে আগুনের, সেই সুযোগগুলি কিন্তু এখানে পেয়েছিল। অর্থাৎ পুরনো জিনিসপত্র থাকার কারণে, কাগজপত্র থাকার কারণে আগুনটি বেশি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনটি তার মতো করে আসলে জ্বলতে থাকে। সেই ক্ষেত্রে
নিয়ন্ত্রণে আনতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগেছে ফায়ার সার্ভিসের। সব মিলিয়ে বলা যায় যে আগুন যে নিয়ন্ত্রণে এখন আছে এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা সব মিলিয়ে আপনার এলাকাবাসী স্থানীয় মানুষজন যারা আছেন তারা কিন্তু সহযোগিতার পাশের ভবন থেকে আমরা দেখেছি যে তারা তাদের বাসা থেকে কেউ কলের পাইপ লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন, কেউ বালতিতে পানি মেরেছেন, কেউ বালি আনার চেষ্টা করেছেন। আমরা প্রত্যেকে দেখেছি যে আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছে তখন তাদেরকে দেখেছি যে তারা সচেষ্ট ছিলেন এলাকাবাসী আগুনটা কত দ্রুত নিয়ন্ত্রণে আসা যায়। তবে এই আগুনের পাশে আমি একটা জিনিস বলে রাখছি যে এই ভাঙাড়ির দোকানের ঠিক পাশেই কিন্তু একটি এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করার ব্যবস্থা ছিল আবাসিক ভবনে, সেইগুলো কিন্তু প্রায় 200 থেকে 250 সিলিন্ডার রয়েছিল। তো ফায়ার সার্ভিস বলছে যে শুধু যদি ওই দোকানে লাগতো তাহলে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো এই আগুনটি। তো এছাড়া যে বিষয়টি রয়েছে যে আবাসিক ভবনে যে মানুষজন যারা ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে নামিয়ে আনানোর চেষ্টা করা হচ্ছে এবং আশপাশের ভবনে আগুন না লাগে সেই বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছিল। তো মোটামুটি আমার কাছে খিলগাঁও তালতলার মার্কেটের পিছনে ভাঙাড়ির দোকানে আগুন লাগার সব শেষ খবর। খিলগাঁও তালতলা মার্কেটের পেছনের একটি ভাঙাড়ির দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহমেদ সালেহীন। পরিচালক ও অধ্যক্ষের আশ্বাসে আজ দুপুর 12টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই গত রাত 12টা থেকে ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ এনে তারা এই ধর্মঘটের ডাক দেয়। এতে করে চরম বিপাকে পড়েন রোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় হঠাৎ করে জরুরি বিভাগের প্রধান গেটে তালা লাগিয়ে দিয়ে ধর্মঘট শুরু করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা। ভেতরে থাকা রোগীদের জন্য ওষুধ ও খাবার আনতে গিয়ে ঢুকতে পারেননি স্বজনরা। বিপাকে পড়েন অসুস্থ নবজাতক নিয়ে বাবা মা। অনেক সমস্যা নাকি আমার আম্মার, আমি ভিতরে থুই এগুলো নিতে আনছি, এই দিয়ে গির তালা মারা। হাড়ের স্ট্রোক রোগী, ওইখানে তো ওনাকে একা রাখা সম্ভব না। মৃত্যুর সাথে পান্দা করে আমাকে ঢুকতে দেন, আমরা কি করবো, এবার তো আমি বেড়াই করতে আছি। এ সময় সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদের বিচার দাবি করে ইন্টার্ন চিকিৎসকরা স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ, নাম ভাঙিয়ে ডাক্তার মাসুদ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিয়েছেন। এক্ষেত্রে কলেজ ছাত্রলীগের নামেও চাঁদা তোলা হয় বলে দাবি করা হয়। এ সময় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, পরিচালকের কাছে ডাক্তার মাসুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবার পরও কোনো বিচার না পাওয়ায় তাদের এই ধর্মঘট। তার যে কমিশন বাণিজ্য এবং নানা অভিযোগ আমরা লিখিত আকারে পরিচালক মহোদয় বরাবর পেশ করেছি, কিন্তু এর বিচার কিন্তু আমরা পাচ্ছি না। উপরন্তু কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা হুমকি ধামকি এবং নানা হয়রানির শিকার হচ্ছি। ডায়াগনোস সেন্টার থেকে বিভিন্ন সময় টাকা তুলেছে। এছাড়া তিনি কিন্তু আমাদের ইন্টার্ন অনেক সহপাঠীর সাথে প্রচণ্ড খারাপ বিহেভ করছে, তাদের বেতন আটকে রেখেছে। 1 ঘন্টা পর হাসপাতালের পরিচালক জরুরি বিভাগের ফটক খুলে দেন। এরপর তিনি আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে পরিচালকের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন। 12টার সময় যদি আমরা সন্তোষজনক উত্তর না পাই সেক্ষেত্রে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। ওরা যে প্রোগ্রামটা নিছে আমরা এসে যখন বুঝাইছি, আমার মনে হয় যে ওরা বুঝতে পারছে, বুঝতে পেরে ওরা ওদের কাজে যোগদানের সিদ্ধান্ত নিছে। বিষয়টা একটা কমিটি করেছি, এই সোমবার দিনের ভিতরে কিন্তু সেখান থেকে তদন্ত কমিটি আসবে, সেইটার ব্যাপার নিয়ে আমরা কিন্তু তদন্ত কমিটি যা পেশ করবে সেই অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কার্যক্রম নিব। দেশের যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে রাতের বেলা ইন্টার্ন চিকিৎসকরাই সেবা দিয়ে থাকেন। ধর্মঘটের কারণে ব্যাহত হয়ে পড়ে সেবা কার্যক্রম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। করোনার কারণে এবারে হচ্ছে না বই উৎসব, তবে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে চলছে বিকল্প ভাবনা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 15 দিন বাড়িয়ে আগামী 14 নভেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি পরীক্ষাগুলো নেওয়ারও পরিকল্পনা চলছে। বছরের শুরুতে এমনই জাঁকজমকপূর্ণ আয়োজনে একযোগে সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে বেশ কয়েক বছর ধরে। বই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে তাই উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পাঠদান চললেও একে একে বন্ধ করা হয় পিএসসি, জেএসসি এবং সবশেষ এইচএসসি পরীক্ষা। মাধ্যমিক পর্যায় পর্যন্ত নেওয়া হয় অটোপাসের সিদ্ধান্ত। এ অবস্থায় এবারের বই উৎসব নিয়ে তৈরি হয় সংশয়। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে শিক্ষামন্ত্রী পরিষ্কার করলেন বিষয়টি। গেল বছরগুলোর মতো এবার বই উৎসব হচ্ছে না জানিয়ে ডাক্তার দীপুমনি বলেন, বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। বই আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি থাকবে ইনশাআল্লাহ।
কিন্তু আমরা যেভাবে বই উৎসব করি এই স্বাস্থ্য ঝুঁকির কারণে নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। ব্রিফিংয়ে চলমান ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে জানিয়ে দেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে চলছে নানান ভাবনা, নানান জিনিস আরো পর্যালোচনা করে দেখছি যে খুবই সীমিত পরিসরে কিছু খোলা যায় কিনা। স্কুল খোলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। কেউ বলছেন ঘরবন্দি জীবন শেষে ফিরতে পারবেন বিদ্যালয়ের খোলা মাঠে, আবার কেউ বা ভুগছেন করোনা আতঙ্কে। কলেজে আসা যাওয়া না হওয়ার কারণে বা ভার্সিটিতে আসা যাওয়া না হওয়ার কারণে আমরা একটু পড়ালেখার থেকে পিছিয়ে পড়ে যাচ্ছি। সীমিত আকারে করলে যদি আমরা সামাজিক দূরত্ব মেনে চলেই আমরা ক্লাস করতে পারবো। আমরা তো স্কুলে যেতেই চাই, যদি করোনা ভাইরাসে আক্রান্ত করে এই ডরও তো আছে মনে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা নেওয়া হবে না বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে মাসের পর মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পাল্টে গেছে কোমলমতি শিক্ষার্থীদের জগৎ। চার দেয়ালে বন্দি জীবনে জর্জরিত নানা মানসিক সমস্যায়। মনোবিজ্ঞানীরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীর মানসিক বিকাশ। ঘরবন্দি শিক্ষার্থীদের অস্থিরতা বেড়েছে বলছে অভিভাবকরা। আর শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষঙ্গে ফিরতে চান শিক্ষার্থীরাও। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। স্কুল ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো এই শিক্ষার্থী ঐহির জীবন গেল 7 মাস থেকে 4 দেয়ালে বন্দী। অফুরন্ত সময় কাটে মোবাইল গেম, কার্টুন ও ঘরে বসে থেকে। স্কুল কলেজ বন্ধ থাকায় তার মতো অনেক শিক্ষার্থীরই হাঁপিয়ে উঠেছে বন্ধ ঘরের রুটিনে। একটুতেই অস্বস্তি ও বিষণ্ণতা ভর করেছে তাদের। মনোবিজ্ঞানীরা বলছেন এতে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সত্যি শিশুদেরকে তার বন্ধুদের সঙ্গে মেশা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অথবা তাদের একটা জগৎ তৈরি করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা একটা সম্ভাবনা ছিল। স্কুল কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত জীবন ছেড়ে বদ্ধ জীবনে আচরণগত নানা অসঙ্গতিও খেয়াল করছেন অভিভাবকরাও। তারা একটুতেই খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে, মন খারাপ, বিষণ্ণতা, এই আচরণগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অনেকে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত আছে, যেটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা পড়াশোনার পরিবেশ পাচ্ছেন, সবসময় বাসাতে তারা একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে থাকছে। আর এমন 4 দেয়ালের জীবন ছেড়ে ক্লাসে ফিরে স্বাভাবিক পড়াশোনায় ফিরতে উন্মুখ শিক্ষার্থীরা। স্কুল মনে হচ্ছে স্বপ্নের জায়গা, খুব মিস করছি স্কুল। আমাদের ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশনটা ভালো হয়, এই জন্য স্কুল খুলুক সেটাই আমরা চাচ্ছি। স্কুলে গেলে আমরা প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকি, আমরা প্রতিদিনের পর প্রতিদিন করি। 8 মাস আগে করোনা সংক্রমণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের পাহাড়তলী থেকে নিখোঁজ হওয়ার 2 দিন পর 6 বছরের শিশু মেহেরাজ ইসলাম আরিয়ানের লাশ হালি শহরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পাহাড়তলী থানায় পরিবারের পক্ষ থেকে করা জিডিতে উল্লেখ করা হয়েছে 27 তারিখ সন্ধ্যা থেকে শিশু আরিয়ান নিখোঁজ, কিন্তু 2 দিন পর লাশ পাওয়া যায় বাসা থেকে মাত্র কয়েকশো গজ দূরে প্রধান সড়কের পাশের ডোবা থেকে। 27 তারিখ বিকেল 5টার দিকে হারাইছে। ওরা এরপর থেকে খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাইনি, এরপরে এখানে পাওয়া গেছে। ঢাকার নাখালপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জুয়েলের এক ছেলে এক মেয়ের মধ্যে আরিয়ান ছিল বড়। গত 2 মাস আগে পাহাড়তলীর শাপলা আবাসিক এলাকার নানার বাসায় বেড়াতে এসেছিল আরিয়ান। 2 মাস এসে বাসা থেকে তেমন বের হয়নি, আর তাই বাবা সহ স্বজনদের অভিযোগ হত্যার পর তার লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কাউকে সন্দেহ না করলেও সঠিক তদন্তের মাধ্যমে এই রহস্য উন্মোচনের দাবি তাদের। তার শারীরিক যে অবস্থা, গঠন দেখতেছি, তার বিভিন্ন চিহ্ন দেখা যাচ্ছে তার গায়ের, তারপর মুখের এগুলো, তারপর পায়ের মধ্যে জুতা ছিল না, তার প্যান্টটা উল্টা পরানো। ও কখনো এখানে আসা সম্ভব না। যেখানে ওর ডেড বডি পাওয়া গেছে সেটা একটা কেউ হত্যা করে এখানে ফেলছে। আর পুলিশও বলছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর তারা নিশ্চিত হতে পারবে আরিয়ানকে হত্যা করা হয়েছিল কিনা। তার মৃত্যুর সঠিক কারণ ফরেনসিক মতামতের উপরে এবং পোস্টমর্টমের উপরে নির্ভর করতে হবে। যে অবস্থায় লাশটা পাওয়া গেছে দেখেও বুঝতে পারছি না বা কেউ বলতে পারছে না যে কি হয়েছে। আরিয়ানের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, একই সাথে আলামত সংগ্রহ করছে সিআইডি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকায় সামুদ্রিক উদ্ভিদ বাড়তে থাকায় ইলিশ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। সে সাথে বেড়ে চলেছে
ইলিশ মাছের আকারও। গত এক দশকে শুধুমাত্র এই অঞ্চলে আরোহণ হয়েছে ৩৭,২৫,০০০ মেট্রিক টন ইলিশ মাছ। বিশ্বের ৯১% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। নানা তথ্য উৎপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইলিশকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এ নিয়ে বাস্তবধর্মী গবেষণা একেবারে কম। বিশ্ব খাদ্য সংস্থা ১৯৫৩ সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলো। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় ১৯৮৪ সালে। গত ৬৭ বছরে বিশ্বে সংগৃহীত ১,২৫,০০,০০০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে ৩৬ বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে ৯৭ লাখ মেট্রিক টন। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা, এটার এই অঞ্চলটা ইলিশের খাদ্যকণা বা খাদ্যচক্র এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত উপযুক্ত। মূলত ৫০০ বর্গ কিলোমিটারের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা ইলিশের মূল বিচরণ ক্ষেত্র, কিন্তু নানা জটিলতায় ডিমপাড়া সহ জীবনচক্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইলিশ মাছকে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা না হলে মাছ আহরণের হার কমে আসতে পারে বলে শঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের। নদীতে ইলিশের পরিমাণ কম, অর্থাৎ নদীতে কম ঢুকছে, নদীর মুখ জাল দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে কাজেই নদীর মুখে অবশ্যই একটি করিডোর ইলিশের জন্য সারা বছরের জন্য খোলা রাখতে হবে, যেখানে কোনো জাল পাতা যাবে না। সাগরে ইলিশ মাছ ধরার উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকায় গত ২ বছর ধরে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। ৬৫ দিন কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রাখছিলাম এবং কঠোরভাবে এটা মানা হয়েছে, যার জন্য মাছগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাইছে, যার জন্য আমরা এই বছর এত বড় বড় ইলিশ দেখতেছি বাজারে। তবে ইলিশের জন্য নিরাপত্তা স্থান নিশ্চিত করা না গেলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ইলিশ তার নিজের মতো করেই তার আবাসভূমি সে পছন্দ করে নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। ২০১৯ সালে বাংলাদেশে আরোহণ হয়েছে ৫,৩৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কারওয়ান বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু। এই মুহূর্তে আড়তে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ সাদিক। জাফর, আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। তো আমরা আজকে দেখছি যে সরকারের যে বেঁধে দেওয়ার দাম, সেই দাম কিন্তু এখনও আলুর আড়তগুলোতে কার্যকর হয়নি। আজকে কারওয়ান বাজারে আলু পাইকারিতে দেশীয় যেগুলো রয়েছে, মুন্সিগঞ্জের আলুগুলো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে। এছাড়া রাজশাহীর যে আলুগুলো, সেগুলো বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪০ টাকা কেজি দরে। অর্থাৎ খুচরা পর্যায়ে কিন্তু গিয়ে এই কারওয়ান বাজারেই সেই আলুগুলো, যেমন রাজশাহীর আলুগুলো বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকা কেজি দরে। এছাড়া মুন্সিগঞ্জের যে আলুগুলো রয়েছে, সেগুলো ৪২ থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকার যে ২ দফা দাম নির্ধারণ করে দিলে এখনও কার্যকর হয়নি, এবং এখানকার যারা আড়তদার রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে হিমাগার থেকে ২৭ টাকা কেজি দরে কিন্তু তারা আলু পান, এবং তাদের দাবি যে ৩৫ থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩৩, ৩৪, ৩৫ টাকা কেজি দরে তাদেরকে হিমাগার থেকে আলু কিনতে হচ্ছে। যে কারণে কিন্তু তারা বলছেন যে আসলে পাইকারিতে তারাও কিন্তু সরকার নির্ধারিত দামে কিন্তু বিক্রি করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে আলুর বাজার নিয়ন্ত্রণে গতকালকে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে এখানকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা, ম্যাজিস্ট্রেটরা। তারা কিন্তু বলার পর আজকে পর্যন্ত এখানকার ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে আজকেই তারা আসলে এই বর্ধিত দামে বিক্রি করতে পারবেন। আগামীকালকে থেকে আসলে তাদেরকে সরকার যে নির্ধারিত দাম, সেই দামে বিক্রি করতে হবে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই আলুগুলো তাদের দাবি অনুযায়ী এগুলো আগের কেনা, যে কারণে তারা ম্যাজিস্ট্রেট বা সরকারের কাছে দাবি জানিয়েছেন আজকে পর্যন্তই তারা বিক্রি করবেন, কালকে থেকে তারা সরকার নির্ধারিত দাম কার্যকর করবেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। যদিও তারা বলছেন যে হিমাগার থেকে তারা আসলে সরকার নির্ধারিত দামে যদি আলু না পান, সেক্ষেত্রে আসলে তারা বিক্রি করবেন না, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। সুতরাং হিমাগার থেকে ২৭ টাকা কেজি দরে আলু পাওয়ার উপরই কিন্তু নির্ভর করবে যে আগামীকাল কারওয়ান বাজারে আসলে ৩০ টাকা দামে বা ৩০ টাকা দরে আলু বিক্রি করতে পারবেন কিনা সে বিষয়টি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা মাঝখানে আলুর সরবরাহ কিছুটা বাড়লেও এখন আবার কিন্তু আমরা আড়তগুলোতে বেশ ফাঁকাই দেখতে পাচ্ছি, এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু বলছেন যে আলুর সরবরাহ অনেকটাই কমে গিয়েছে, এবং হিমাগার থেকে কিন্তু আলু পর্যাপ্ত পরিমাণে ছাড়া হচ্ছে না। কারণ তারা বলছেন যে যেহেতু সরকারের একটি চাপ রয়েছে পাইকারি পর্যায়ে ৩০ টাকায় বিক্রি করার এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকায়, সুতরাং এই দামে কিন্তু তারা বিক্রি করতে হলে ২৭ টাকা কেজি দরেই তাদেরকে আলু কিনতে হবে। কিন্তু যেহেতু তারা সেটি পাচ্ছেন না, সে কারণে
তারা কিন্তু হিমাগার থেকেও আলু নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন না, এবং হিমাগার মালিকরা যেহেতু সরকার নির্ধারিত দাম কার্যকর করছেন না, সুতরাং তারাও কিন্তু আলু নেবেন না, এমনটাই কিন্তু, অর্থাৎ আলুর বাজারে যে খুব তাড়াতাড়ি যে স্বস্তি মিলবে না সেটা কিন্তু বলাই যায়। এছাড়া আরেকটি বিষয়, এখানকার আড়তদাররা বলেছেন যে সরকারের একটি চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের যে হিমাগারগুলোতে আলুর কি পরিস্থিতি, মজুদ পরিস্থিতি জানার জন্য। এগুলোর পর থেকেও কিন্তু হিমাগার মালিকদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে, এমনটাই কিন্তু এখানকার যারা আড়তদার তারা কিন্তু দাবি করছেন। সুতরাং তারাও কিন্তু আসলে সেইভাবে সাড়া দিচ্ছেন না। তো পাইকারি পর্যায়ে আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে বেচা বিক্রিও কিন্তু অনেকটাই ধীর গতি আমরা লক্ষ্য করতে পারছি, কেননা যারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে খুচরা বিক্রেতা যারা এসেছেন তারা কিন্তু বাড়তি দামের কারণে তারা কিন্তু আলু নেওয়ার ক্ষেত্রে খুব একটা আগ্রহী হচ্ছে না, কারণ তারা বলছেন যে খুচরা পর্যায়ে পাড়া মহল্লায় গিয়ে কিন্তু তারা 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। সুতরাং যারা ক্রেতা, সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ 35 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাকবিতণ্ডা তাই লিপ্ত হচ্ছেন খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তাদের সাথে। তো এই ছিল কারওয়ান বাজারে আমার কাছ থেকে সবশেষ। জাফর। আলুর বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। এদিকে মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও আলুর বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেলায় 13 লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ বলছে আলুর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। আমরা নিয়মিত কোল্ড স্টোরেজে কিন্তু তাদের যে কতটুকু সংরক্ষণ করা আছে এবং প্রতিদিন তাদের কতটুকু বাজারে সরবরাহ করছে, এই তথ্যটা আমরা প্রত্যেকটি কোল্ড স্টোরেজের মালিকদের কাছ থেকে নিচ্ছি। হেরা করে কি ডুপ্লিকেট ছবি করে রিসিট করে 22টা 23টা রিসিট করে 2টা করে হেরা চালান পাড়ায়, হেরা 40টা 50টা বেচে। আমার কাছে 10 বছর 20 বছর আলু বেচে না। আলু তো কম দামে বেচতে পারি না, এই জন্য বেশি দাম আনলে বেশি ব্যস্ত, এই জন্য আলুই আনি না। এদের দুগা আলু আনি, দুগা বেশি। আলুর বাজার 50 টাকা থেকে এখন 40 টাকায় নেমেছে। খুচরা বাজারে কেজি প্রতি 35 টাকা নিশ্চিত করতে অভিযান চলছে। বীজ আলু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এবং সরকার নির্ধারিত মূল্য যে দিয়েছে সেই মূল্যতেই বিক্রি হবে। কোল্ড স্টোরেজে অর্থাৎ মিল গেটে, তারপরে হচ্ছে পাইকারি বাজারে, খুচরা বাজারে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে যাতে আলু বিক্রি হয় সেটি তদারকি করার জন্য শুরু থেকেই আমরা মাঠে আছি। কৃষি বিভাগ বলছে জেলার হিমাগারগুলোতে 1 লাখ মেট্রিক টনেরও বেশি খাবার আলু মজুত রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঠাকুরগাঁওয়ে শহরের গোবিন্দনগর সমবায় মার্কেটে জমে উঠেছে সবজি বেচাকেনা। জেলার 5টি উপজেলা থেকে এই হাটে সবজি নিয়ে আসেন কৃষকরা। সবজির উৎপাদন বেশি হওয়ায় কমেছে দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল। জাফর, ঠাকুরগাঁয়ের যে এই সবজির যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি জেলার যে 5টি উপজেলা আছে সেই 5টি উপজেলা থেকেই কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি সেই সবজি কিন্তু নিয়ে এই পাইকারি বাজারে আসছে। এবং পাইকারি বাজারে আমরা এসে যেটি লক্ষ্য করেছি সেটি তা হচ্ছে যে আজকে যদি আমরা দর বলি যে কেজি প্রতি কত করে বিক্রি হচ্ছে প্রকারভেদে সবজি, তাহলে আমরা বলতে পারি যে করলা 22 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 টাকা, সিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আর লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 55 টাকা। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম অনেকটাই কমে এসেছে। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু সবজির যে উৎপাদন সেটা কিন্তু বেড়েছে, আর সেই কারণেই বাজারে সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার কারণে সবজির দাম কিছুটা হলেও কমে এসেছে। এবং ব্যবসায়ীরা যেই কথাটি বলছেন, তারা বলছেন যে এখন যে সবজির যেই সরবরাহ সেই সরবরাহ অনুযায়ী সবজির দাম কিন্তু দিন দিন কমে আসছে। এবং এই পাইকারি বাজারে স্থানীয় ব্যবসায়ী এবং দূর দূরান্তের যারা পাইকাররা আছে তারা কিন্তু এই পাইকারি বাজারে আসে কিন্তু সবজি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে সে লাউ উৎপাদন করেছেন। এই কৃষক আসলে তার লাউ উৎপাদনে কত টাকা বিঘা প্রতি পড়েছে সে বিষয়ে আমরা একটু জানতে চাইব। আপনি একটু বলবেন। আমি লাউ করছি 1 বিঘা মাটি। 1 বিঘা মাটি দিলে আমার খরচা হচ্ছে প্রায় কমবে 60,000। এটা বিক্রি আসবে মোটামুটি 1,50,000 মতো।
মোটামুটি লাভ করে আমি ভালো একটা লাভবান হচ্ছি। এইভাবে আমার জীবিকা নির্বাহ করে চলছি। এই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা যে বিষয়টি শুনছিলাম যে একজন কৃষক তার উৎপাদিত সবজি নিয়ে কথা বলছিলেন এবং সে জানাচ্ছিলেন যে তার এই সবজি উৎপাদনে কীরকম খরচ হয়েছে। তো আমরা যেটা লক্ষ্য করেছি এই বাজারে যে কৃষি বিপণনের যেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে আলু বিক্রি করার কথা তা কিন্তু এখনও এই বাজারে কিন্তু সেই দরে বিক্রি হচ্ছে না। এখনও কিন্তু 35 থেকে 40 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এবং আমরা নতুন যেই সবজির কথা বলতে পারি যে ফুলকপি এবং বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। সিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। তো এই অবস্থায় ঠাকুরগাঁয়ের যেই এই পাইকারি বাজার, এই পাইকারি বাজারে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে কৃষক এবং হলো ব্যবসায়ীরা তারা কিন্তু কেনাবেচার জন্য ভিড় করছেন এবং দিন যত গড়াবেন এই ভিড়ের মাত্রাটা কিন্তু আরও বাড়বে এবং বেচা কিনা কিন্তু আরও বাড়বে। তো আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা সমবায় মার্কেটের ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেই জিনিসটি জানিয়েছেন যে গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে যেভাবে সবজি বিক্রি হচ্ছে, আগে বিক্রি হতো সবজি এখানে 15 লাখ টাকা পর্যন্ত, আর এখন কিন্তু 20 লাখ টাকা পর্যন্ত সবজির বেচা কিনা হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে সর্বশেষ। জাফর। ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট থেকে সবজি বেচা কেনার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বৈরী আবহাওয়ার নেতিবাচক ধাক্কা লাগছে দেশের ধান উৎপাদনে। বিশ্বব্যাংক বলছে চলতি অর্থ বছরে মাত্র 1 লাখ টন ধান বাড়তি উৎপাদন হবে। শুধু তাই নয়, উৎপাদনের প্রবৃদ্ধি নামবে 1% নিচে। বৈরী পরিস্থিতি মোকাবিলায় সক্ষম উচ্চ ফলনশীল জাত থাকলেও আবাদে আগ্রহী হচ্ছেন না কৃষকরা। এ অবস্থায় কৃষকদের বিনামূল্যে খরা, বন্যা, লবণাক্ত সহিষ্ণু উন্নত জাতের বীজ দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুভ খানের রিপোর্ট। কয়েক দফা বন্যার পর চড়া দামে বীজ কিনে আমন আবাদ করেছেন কৃষকরা। অপেক্ষা দিন কয়েক পর সোনালী ধানে গোলা ভরার। অথচ শেষ মুহূর্তে এসে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর দমকা বাতাসে পানিতে নুয়ে পড়েছে পাকা ধানের মাথা। যোগ হয়েছে পোকামাকড়ের উৎপাতও। এ অবস্থায় আমনের ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। আগে তো বন্যা, আর তারপরে ধান সব নষ্ট হয়ে গেছে, পোকায় শেষ। নিম্নচাপে ধান টান সব ফেলে দিয়ে নষ্ট করতেছে। সম্প্রতি কমোডিটি মার্কেটস আউটলুক শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে বাংলাদেশের ধানের উৎপাদন বাড়বে যৎ সামান্য। উৎপাদন হবে 3,60 লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের চেয়ে মাত্র 1 লাখ টন বেশি। ধানের উৎপাদন প্রবৃদ্ধি 2.87% থেকে এক ধাক্কায় নেমে আসবে 0.28%। যদিও এই প্রতিবেদনের সাথে একমত নয় বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। সবচেয়ে বড় ফসল হলো আমার বোরো, তার দ্বিতীয় ফসল হলো আমার আমন, তৃতীয় হলো আউশ। প্রথমটা এবং তৃতীয়টা কিন্তু আমার খুব ভালো হয়েছে। সেই ক্ষেত্রে আমার আমনটা যতই কম হোক তাও 1% নিচে নামবে, 1%-এর উপরেই থাকবে। বাংলাদেশ কেন্দ্র এ পর্যন্ত শতাধিক ধানের উন্নত জাত উদ্ভাবন করলেও দেশের প্রায় 70% জমিতে চাষ হচ্ছে 25 বছরের পুরনো ব্রি 28 ও ব্রি 29 এই দুটি জাত। এ অবস্থায় মাঠ পর্যায়ে উন্নত জাত নিতে এবার 8 ঘাট বেঁধে নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। হাইব্রিডটা উৎপাদন এবার বৃদ্ধি করব, যাতে আগামী বুড়োতে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ চালের উৎপাদন বৃদ্ধি করতে পারি। বিশ্বব্যাংক বলছে উৎপাদন প্রবৃদ্ধি কমলেও বিশ্বে ধান উৎপাদনে যথারীতি তৃতীয় স্থানেই থাকবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোর হতেই ক্রেতা বিক্রেতার হাংটাকে সরগরম হয়ে ওঠে রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় বড় মাছের আড়ত। এখানে পুকুরে চাষ করা মাছ ছাড়াও পাওয়া যায় খাল, বিল আর নদীর মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তের বর্তমান চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতিদিনই এই বাজার সকাল থেকেই কিন্তু সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। আজও ঠিক তাই। আমরা দেখেছি ভোরের আলো ফোটার পর থেকেই এখানে
ক্রেতা বিক্রেতারা সমাগম ঘটিয়েছেন এবং প্রচুর পরিমাণ মাছ কিন্তু এখানে উঠেছে এবং হাক ডাকের মাধ্যমে সেই মাছগুলো বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলভার মাছ বিক্রি হচ্ছে, সিলভার কাপ মাছ। এখানে কিন্তু আকার ভেদে মাছের দাম কম বেশি হয়। আমরা আজকের বাজারে যেটি দেখছি, পাঙ্গাস বিক্রি হচ্ছে 100 থেকে 110 থেকে 20 টাকা কেজি দরে। এদিকে আমরা বিক্রি হতে দেখছি 250 টাকা কেজি দরে। পাশাপাশি আমরা কই মাছ যেটি দেশি সেটি কিন্তু বিক্রি হতে দেখেছি 200 টাকা কেজি দরে। এছাড়াও প্রচুর পরিমাণ মাছ এখানে আসে। আসলে নাইলন টিকা যে মাছটি পুকুরে চাষ করা হয় সেই মাছটি আমরা দেখছি এখানে বিক্রি হচ্ছে 110 120 টাকা কেজি দরে। আপনারা দেখছেন এখানে বেশ কিছু সিলভার কাপ মাছ এখানে রাখা হয়েছে এবং সেই মাছগুলো তাজাই কিন্তু বিক্রি করা হবে এবং এই মাছগুলো এখান থেকে ক্ষুদ্র যারা মাছ ব্যবসায়ী আছে তারা কিনে কিন্তু বিভিন্ন স্থানীয় বাজারে নিয়ে যেয়ে তারা এসব মাছ বিক্রি করে থাকেন। আপনাদের হাটের আরও ভেতরের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। আমরা আজকে রুইয়ের বাজার দেখছি যে মাঝারি সাইজের যে রুই সেটি কিন্তু এই আজকে নওদাপাড়ার যে বাজার সেখানে বিক্রি হচ্ছে 210 থেকে 215-20 টাকা কেজি দরে। এটি মাঝারি আকারের যে রুই সেটি। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সিলভার কাপ মাছ যেটি সেটি বিক্রি হচ্ছে 114 টাকা কেজি দরে। খয়রা মাছ যেটি আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে খয়রা মাছটি বিক্রি হয়েছে সেটি 150 টাকা কেজিতে বিক্রি হয়েছে। যেই মাছগুলো এখানে আনা হয় সেই মাছগুলো আসলে হাকডাক করা হয়, সর্বোচ্চ যে দরদাতা হবে তাকেই সেই মাছগুলো আসলে দিয়ে দেওয়া হয়। তারা কিন্তু এই শুধু স্থানীয় বাজারে নয়, তারা বিক্রি করেন। আপনাদের সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনারা এইভাবে কিন্তু একটি ঘের করা হয়েছে, এই ঘেরগুলোতে মাছগুলো রাখা হয়। পরবর্তীতে এই মাছগুলো কিন্তু হাক ডাক হয় এবং হাক ডাকের মাধ্যমে পাশাপাশি অনেকে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যে ফেরি করে শহরের বিভিন্ন অলিগলিতেও বিক্রি করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মাছের আকার যত বড় এখানের দামটাও কিন্তু মাছের ততই বড় হয়ে থাকে। আমরা পুঁটি ট্যাংরা মাছও কিন্তু দেখছি যে অল্প করে কিছু নদীর ট্যাংরা পুঁটি এসব মাছও কিন্তু উঠছে এবং সেগুলো কিন্তু ক্রমান্বয়ে একে একে হাক ডাক হচ্ছে এবং সেগুলো কিন্তু এভাবে বিক্রি হচ্ছে। পাবদা মাছও আমরা আজকের বাজারে বিক্রি হচ্ছে এবং সেটি 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রুই মাছ যেটি মাঝারি আকারে সেটি 170 টাকা কেজি দরে এই আজকের নওদাপাড়া বাজারে বিক্রি হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের একটি মাছ ওখানে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু হাক ডাকের মাধ্যমেই বিক্রি হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, আড়তদাররা যেটি বলছেন যে আসলে শুক্রবার কিন্তু যারা পুকুর ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেক বেশি আমদানি করে থাকেন তাদের নিজেদের পুকুরের মাছ। এই কারণে কিন্তু এই হাক ডাক কিন্তু প্রায় 8টা পর্যন্ত চলে এবং তারপরে তারা স্থানীয়ভাবে নিয়ে যেয়ে তারা বিক্রি করেন। পাশাপাশি আমরা কথা বলেছি আড়তদারদের সাথে, আড়তদাররা যেটি বলছেন যে আসলে এখানে প্রচুর পরিমাণ মাছ আজকের বাজারে উঠেছে। আমরা বেশ কয়েকজন মৎস্য চাষির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মাছের দাম আসলে সেই তুলনায় বাড়েনি যে তুলনায় মাছের উৎপাদন খরচ আসলে বেড়ে গেছে। কিন্তু এদিকে আবার যেসব ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে আসলে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন সেটি ঠিকই, কিন্তু তারা কিন্তু তাদের যে আশানুরূপ দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এমনটা আসলে তাদের মন্তব্য। তো আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু একের পর এক হাকডাক হচ্ছে। এখন এখানে নাইলন টিকা যে পুকুরে চাষ করার যে মাছ সেটি কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং কিন্তু এইভাবেই কিন্তু ভোরের আলো ফোটার পর থেকেই একেবারে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে থাকে এই হাটটি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মাছের হাটের সর্বশেষ। রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকার বড় মাছের আড়ত থেকে মাছ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে বিভিন্ন উপজেলা থেকে খামারিরা 25টি স্টলে ব্ল্যাক বেঙ্গল জাতের 250টি ছাগল নিয়ে মেলায় অংশ নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা সহ জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবানে শেষ হলো অনলাইন ভিত্তিক নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল সকালে জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ।
তিনি অনলাইন ভিত্তিক নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ত্রিপুরা, মারমা সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুরা নাচ ও গান পরিবেশন করেন। মুন্সিগঞ্জের জ্ঞানতাপস সতীশ দীপঙ্করের জন্মস্থান কোভিডের কারণে বন্ধ থাকলেও এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, জাফর, এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের এই বজ্রযোগিনী যে পুণ্যভূমিতে আমরা দাঁড়িয়েছি সেটি হচ্ছে অতীশ দীপঙ্কর, যিনি শ্রীগ্রাণ এবং এই বাংলার একজন গুণী মানুষ ছিলেন, যার 1.5 শতাধিক গুরুত্বপূর্ণ বই লিখে গেছেন এবং তার যে দর্শন, তার যে আধুনিক শিক্ষা এবং তার যে কারিগরি শিক্ষা, সেটি এই সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তো সেই ব্যক্তির যে পুণ্যভূমি সেটি কিন্তু এখন পর্যটকদের জন্য অনেক বেশি প্রিয় একটি জায়গা এবং প্রতিদিন এখানে কিন্তু শত শত মানুষ আসছেন এই তার পুণ্যভূমিটি দেখবার জন্য। এবং এখানে 2টি স্তম্ভ আছে, যেটি 2006 সালে মোক্তারপুর সেতু নির্মাণের সময় তখন চাইনিজ প্রকৌশলীরা একটি স্তম্ভ করেছিলেন এবং আরেকটি বড় স্তম্ভ যেটি আছে সেটি কিন্তু 2013 সালে উদ্বোধন করা হয়েছে এবং তার যে দেহবর্ষ সেটি কিন্তু এটি 72 ফুট নিচে রাষ্ট্রীয় মর্যাদা এবং ধর্মীয় যে আনুষ্ঠানাদি সেগুলো সম্পন্ন করে এখানে রাখা হয়েছে এবং যে কারণেই বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং তীর্থভূমি হিসাবে সুপরিচিতি লাভ করেছে। এবং এই বজ্রযোগিনীতে কিন্তু বিশ্বের নানা স্থান থেকে পর্যটকরা আসেন এবং বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছেন তারা এখানে আসেন এবং এখানে নানা রকমের প্রার্থনা এবং তাদের ধর্মীয় আচার আদি ছাড়াও কিন্তু এই দেখবার জন্য নানা ধর্মের বর্ণের লোক এখানে আসেন এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির যিনি একজন দৃষ্টান্ত ছিলেন এই বাংলায় এবং তিনি বৌদ্ধ ধর্মের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও তার যে আধুনিক কৃষি ব্যবস্থা, যেটি তিব্বতের রাজা এই দেশে যখন তাকে আমন্ত্রণ জানান, তাকে দুধ পাঠিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি কিন্তু সেটি বারণ করে দিয়েছিলেন এবং সেখানে যাননি। কিন্তু পরবর্তীতে কিন্তু তিব্বতে তাকে নেওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা হয় এবং তিব্বতের রাজাকে বন্দী করা হয় এবং যে স্বর্ণমুদ্রা দাবি করা হয়েছিল সেই স্বর্ণমুদ্রা না দিয়ে তারা বলা হয়েছিল যে এই অতীশ দীপঙ্করকে তিব্বতে আনার জন্য সেটি ব্যয় করা হোক। এবং যখন এই সব ঘটনা এই অতীশ দীপঙ্করকে অবহিত করা হয় তখন কিন্তু তিনি সেই দেশে যান এবং সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গ্রহণ করা হয় এবং এই 982 সালে এই পুণ্যভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 72 বছর বয়সে কিন্তু এই 1054 সালে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কিন্তু তিনি যা সৃষ্টি করে যান সেটি কিন্তু এখনো অমর হয়ে আছে এবং তিব্বত তথা চীন যে আজকে অর্থনীতি দিক দিয়ে অনেক বড় শক্তিশালী, তার পেছনে কিন্তু এই অতীশ দীপঙ্করের যে দর্শন, তার যে আধুনিক কৃষি ব্যবস্থা, তার কারিগরি যে নিদর্শন রেখে গেছেন, তার সেই সব গবেষণামূলক গ্রন্থ এবং তার নির্দেশনা কিন্তু এর মূল একটি স্তম্ভ বলে মনে করেন সে দেশের মানুষ। এবং এখানে যে একজন ভিক্ষু আছেন সেই ভিক্ষু এখানে কিন্তু এগুলো দেখভাল করেন এবং আমরা সেই ভিক্ষুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং এই ভিক্ষু এখানে যে সার্বিক দেখভাল করেন এবং তিনি প্রিয় বংশ ভিক্ষু, আমরা তার সঙ্গে এই পর্যায়ে জানতে চাইবো যে এই অতীশ দীপঙ্করের জন্মভিটা যে মানুষের আনাগোনা এবং কোভিডের কারণে যে এতদিন বন্ধ ছিল এখন খুলে দেওয়ার পরে যে মানুষ আসছে এবং এখানকার পরিস্থিতি একটু যদি আমাদেরকে সর্বশেষ বলতেন। ধন্যবাদ এবং সময় টিভিকে ধন্যবাদ। কোভিড-19 কারণে মাঝখানে একটু দর্শক কম হয়েছিল, এখন আস্তে আস্তে বাড়তেছে এবং বিদেশি পর্যটক আস্তে আস্তে বাড়তেছে, আসা শুরু করছে। তো আমি একটা কথা বলবো, এই অতীশ দীপঙ্কর শুধু বাংলার গর্ব নয়, এপার বাংলা ওপার বাংলা এবং এই চীন এবং ইন্দোনেশিয়া, তারপর তাইওয়ান, বিভিন্ন দেশে তার ধর্ম, তার দর্শন ফলো করে এবং আজকে যে তিব্বতে যে সভ্যতার উন্নতি হয়েছে তার সমুদয় মূল কারণ হচ্ছে এই অতীশ দীপঙ্কর। তাই হরপ্রসাদ শাস্ত্রী
মানে একটা কথা বলেছেন, এখনো মহান পণ্ডিতকে যদি আমরা যথাযথ সম্মান না করি তাহলে আমরা কাকে সম্মান করব? আমি মনে করি এখনো অতীত দীপঙ্কর শ্রীজ্ঞানকে আমরা যথাযথ সম্মান করতে পারিনি। আমি মনে করি যেদিন অতীত দীপঙ্কর নামে বিশ্ববিদ্যালয় হবে সেদিন আমি মনে করব সেদিনে যথার্থ তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। তিনি বিবিসি জরিপে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির মধ্যে অন্যতম বাঙালি হচ্ছে আমাদের অতীত দীপঙ্কর। তিনি শুধু একজন ধর্মগুরু নয়, তিনি একজন সমাজ সংস্কারক, পরিকল্পনাবিদ এবং পরিবার সংরক্ষণের জন্য কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে। তিনি যেটি বলছিলেন যে বোধি পথ প্রদীপ নামে যে একটি গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ ছাড়া 1.5 শতাধিক গ্রন্থ তিনি কিন্তু রচনা করেছেন এবং আজকে এখানে এই সবুজকুড়ি নামে একটি সংগঠন কিন্তু এসছেন। এই বন্ধের দিনে তারা এখানে বৃক্ষরোপণ করবেন এবং এরকম নানা এই অল্প সময়েই ভোর থেকে আমরা দেখছি যে এই যে হেমন্তের শিশির ভেজা যে পথ সেগুলো পাড়ি দিয়ে কিন্তু অনেকে এখানে এসে তারা এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখছেন। তো এই যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর অতীশ দীপঙ্করের জন্মভিটার এই ছিল সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকবি নাসির উদ্দিন উজ্জ্বল, জানাচ্ছিলেন অতীশ দীপঙ্করের জন্মস্থানে সেখানকার সবশেষ খবর। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নতুন মাইলফলক অতিক্রম করেছে। গতকাল রিজার্ভের পরিমাণ 41 বিলিয়ন বা $4100 কোটি ছাড়িয়েছে। এ পরিমাণ অর্থ দিয়ে 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রেমিট্যান্সে ভর করে আবারও মাইলফলক অতিক্রম করল রিজার্ভ। গত মার্চে বাংলাদেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে এই নিয়ে রিজার্ভে যুক্ত হলো $865 কোটি। বৈদেশিক মুদ্রা ব্যয়ের তুলনায় আয় বাড়ায় করোনা সংকটের মধ্যেও বাড়ছে রিজার্ভ। উল্লেখযোগ্য হারে বাড়ছে রেমিট্যান্স আসার পরিমাণও। দেশের তথ্য দেশেই সংরক্ষণের জন্য নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল যশোর 49 বিজিবি সদর দপ্তরের অত্যাধুনিক ডেটা সেন্টার ডিজাস্টার রিকভারি সাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের তথ্য পরবর্তী প্রজন্মের সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সম্পদ কাজে লাগাতে প্রয়োজনে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও গবেষণা সক্ষমতা বাড়াতে কাজ করা হবে। একই সাথে আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে ডেটা প্রাইভেসি প্রোটেকশন অ্যান্ড লোকালাইজেশন করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, নবনির্মিত ডেটা সেন্টারটি যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায়ও সুরক্ষিত থাকবে। বর্তমানে 56 র্যাক ডিজাস্টার রিকভারি সাইট হলেও ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে 100 র্যাকে উন্নীত করার পরিকল্পনা আছে। ডেটা প্রাইভেসি প্রোটেকশন অ্যান্ড লোকালাইজেশন ল, এবং এটা আসলে প্রত্যেক দেশে আস্তে আস্তে করবে এবং আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ করার জন্য এই আইনটা প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। এখন ফেসবুক কি করে, সিঙ্গাপুরে সার্ভার করে, অস্ট্রেলিয়াতে ওরা করতে বাধ্য হয়েছে, তখন বাংলাদেশেও তারা করতে বাধ্য হবে। হাসি থাকবে অথচ ঠোঁটে লিপস্টিক থাকবে না, তা কি করে হয়? আর তাই নারীদের সাজগোজের তালিকায় লিপস্টিক শীর্ষে। বিশ্ব মহামারীতে মাস্কের কারণে লিপস্টিক ছাড়াই চলছে অধিকাংশ নারীদের জীবন। আর তাই এখন এই প্রসাধনী ব্যবসায়ও নেমেছে ধস। আয়ারল্যান্ড থেকে লিপস্টিকের সেই আদি ব্যবহার থেকে আধুনিক ব্যবহারের বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মুখে মাস্ক বিধিনিষেধের জেরে আগের মতো উৎসব পার্টির পাটও কমেছে। এ কারণে চরম ধাক্কা লেগেছে লিপস্টিক ব্যবসায়। লরিয়েল, ম্যাক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, কালার, এস্টিলোডার মতো নামি দামি ব্র্যান্ড এসেছে নারী ঠোঁট রাঙাতে। মাস্ক সহজে সরছে না, এ আন্দাজ করে অনেক ব্র্যান্ডই চোখের প্রসাধনীর দিকে ঝুঁকছে। কেবল নারী নয়, সুমেরীয়, মিশরীয়, রোমান সভ্যতায় পুরুষরা ব্যবহার করত এই লিপস্টিক। সে সময় কোসিনিয়াল নামের পরজীবী পতঙ্গ যা ক্যাকটাস গাছে বাসা বাঁধত। এ থেকে পাতা কেটে 3 মাস উষ্ণ জায়গায় তা দিয়ে কারমাইন রং পাওয়া যেত। মেরুন রঙের আগমন সেই থেকেই। সে সময় সুরক্ষার জন্য ব্যবহার হতো এই লিপস্টিক। লিপস্টিকের উজ্জ্বলতা আরো চকচকে ভাব আসে 1656 সালে। তখন মাছের আঁশ দিয়ে কৃত্রিম মুক্তার নির্যাস তৈরি করে উজ্জ্বলতা আনা হতো। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে 1923 সালের দিকে আপ লিপস্টিক তৈরি হয়। বর্তমান আধুনিক লিপস্টিকের শুরু সেখান থেকেই। করোনা শেষে আবারও লিপস্টিক ব্যবসায় হাসবে শপিং মলগুলো, আবারও মাস্কবিহীন হাসিতে ভাসবে নারীর ঠোঁট।
আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ জাফর। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আজকে পুরো অস্ট্রেলিয়াতে শুধুমাত্র মেলবোর্নেই 4 জন করোনা আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরে বা স্টেটে কেউ করোনা আক্রান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি যথেষ্ট উন্নতি হচ্ছে, সেটি এই করোনার নাম্বার থেকেই জানা যায়। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে 907 জন মারা গেছে। এই মুহূর্তে আইসিইউতে কেউ নেই, তো মারা যাওয়ার রোগী সংখ্যা হয়তো আর বাড়বে না। গত মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কিন্তু যে 4র্থ পর্যায়ের লকডাউন ছিল সেটি শিথিল করে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু 3য় পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হয়েছে। মেলবোর্নে এই মুহূর্তে আসলে ঈদের আমেজ চলছে। সবাই বাসা থেকে বেরিয়ে এসেছে, তারা মার্কেটে যাচ্ছে, তারা শপিং সেন্টারে যাচ্ছে, তারা সিটিতে ঘোরাঘুরি করছে, তারা পার্কে যাচ্ছে, প্রচুর মানুষ বিচে যাচ্ছে। অস্ট্রেলিয়ার শীতকাল পার হয়ে এখন কিন্তু বসন্তকাল চলছে এবং সামনে সামার আসছে। প্রচুর মানুষ বাসা থেকে বের হয়ে এসেছে। গত 2 দিনে কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের শহরের যেসব বড় বড় শপিং সেন্টার ছিল সেখানে অনেক স্টক কিন্তু খালি হয়ে গেছে, কারণ মানুষ এতদিন বাসা থেকে সেভাবে বের হতে পারেনি, শপিং করতে পারেনি। তো করোনা পরিস্থিতি আবার যেন খারাপ না হয় সে কারণে সেখানে রুলস রেগুলেশন এখনও আছে। মানুষকে স্বাভাবিক যে সামাজিক ডিস্টেন্স সেটা মেনটেন করে চলতে হচ্ছে। মেলবোর্নবাসীরা যদিও বাসা থেকে বের হতে পারছে, কিন্তু মেলবোর্ন বা ভিক্টোরিয়া এখনও কিন্তু অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটের সাথে আইসোলেটেড অবস্থায় আছে। তাদের সাথে অস্ট্রেলিয়া NSW বা অন্যান্য স্টেটের বর্ডার বন্ধ আছে। আজকে কিছুক্ষণ পরে জানা যাবে যে কুইন্সল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার NSW যেখানে সিডনি শহর অবস্থিত সেই বর্ডারটি খুলবে কিনা। কিছুক্ষণ পর সেখানে প্রিমিয়ার সেই নিউজে সেটি জানাবেন। আর আজকে থেকে কিন্তু অস্ট্রেলিয়ার তাসমেনিয়ার সাথে মেইনল্যান্ড অস্ট্রেলিয়ার যে বর্ডার সেটি কিন্তু খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার তাসমেনিয়াতে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা সেখানে আটকে আছে বললে ভুল হবে। তারা আসলে মেইনল্যান্ড অস্ট্রেলিয়া ঢুকতে পারছিল না, তারা পড়াশোনার জন্য সেখানে গিয়েছিল। তারা কিন্তু সেই দ্বীপ রাজ্যে আটকে আছে, তারা আসতে পারেনি, তারা দেশেও যেতে পারেনি, তারা অস্ট্রেলিয়াতেও ঢুকতে পারেনি। তবে পরিস্থিতি যেহেতু ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফ্লাইটের সংখ্যা বাড়ছে, অস্ট্রেলিয়াতে আসা যাওয়া মানুষের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। তবে আমাদের কাছে খবর আছে এখন পর্যন্ত প্রচুর বাংলাদেশি কিন্তু অস্ট্রেলিয়াতে আটকে আছে, যারা দেশে যেতে চাচ্ছে, যেতে পারছে না। এবং প্রচুর অস্ট্রেলিয়ান বাংলাদেশি যারা বাংলাদেশে গিয়েছে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে ঢুকতে পারছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে সেটি অস্ট্রেলিয়া এখনও জানে না। তবে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতি হলেও পৃথিবীর অন্যান্য দেশের করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে, যতদিন ভ্যাকসিনাইজড মানুষ না হচ্ছে, যারা ভ্যাকসিনেশনে যেতে না পারছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই সবাইকে অস্ট্রেলিয়াতে হয়তো ঢুকতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে অনেক স্টুডেন্ট আছে যারা ভিসায় আছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার, কিন্তু তাদের কিন্তু দেশে থেকে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে। স্টুডেন্টরা কিন্তু দেশে যেতেও পারছে না, দেশ থেকে আসতেও পারছে না। গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে যে দুর্গাপূজা হয়ে গেল সেখানেও কিন্তু লকডাউনের বা এই বিধিনিষেধের কারণে মানুষ কিন্তু আনন্দ উদযাপন করতে পারেনি। এবং সামনে যে ক্রিসমাস আসছে সেখানে যে লম্বা ছুটি, সেই ছুটিতেও কিন্তু বাংলাদেশিরা দেশে যেতে পারবে না, বা দেশ থেকে বাংলাদেশি অনেকে আসতে পারবে না পরিবারের সাথে ক্রিসমাস কাটাতে। তো এখন পর্যন্ত কোনো বাংলাদেশি যদিও অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি, তবে অর্থনৈতিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে স্টুডেন্টরা যারা সরকারি তেমন কোনো সহায়তা পায়নি। তবে বাংলাদেশিরা কেমন আছে যদি জানতে চান তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়া বাংলাদেশিরা এই মুহূর্তে তুলনামূলক অনেক ভালো আছে। গত 6 মাসের তুলনায়, গত 7 মাসের তুলনায় অনেকে জব হারিয়েছিল, তারা ধীরে ধীরে জবে ফিরতে শুরু করেছে। অনেকে তাদের যে শিফট ছিল, উইকলি শিফট, প্রপার শিফট, সেটি পেতে শুরু করেছে। অর্থনৈতিক অবস্থা ভালো হতে শুরু করেছে। অনেক স্টুডেন্ট যাদের জব ছিল না তারা জব পেয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। রিসেন্টলি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যস্ততা বেড়েছে। আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে সেখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট বা দোকানের সামনে অনেকগুলোর সামনে লেখা আছে যে তাদের স্টাফ ওয়ান্টেড, এবং এই জবগুলো কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরাই সেখানে পেয়ে থাকে, সেই খণ্ডকালীন জব। তবে এই বছরও বাংলাদেশি স্টুডেন্টদের প্রায় সবাইকেই হয়তো বাংলাদেশ থেকে টিউশন ফি এনে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হয়েছে। যে পরিমাণ টাকা তাদের দরকার সেই পরিমাণ টাকা কিন্তু অস্ট্রেলিয়াতে খণ্ডকালীন এই চাকরি করে টিউশন ফি দেওয়া সম্ভব না। আগামী জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বর্ডার সম্ভবত এভাবেই বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশের সাথে। তো অস্ট্রেলিয়ার বর্ডার যতদিন না খুলছে অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা কেমন আছে জানতে চাইলে প্রতিবারই একই উত্তরই আসবে, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা কিন্তু
মানসিকভাবে ভালো নেই, কারণ তারা দেশে যেতে পারছে না, দেশ থেকে আসতে পারছে না। তবে বাংলাদেশকে নিয়েই আমরা আসলে এখান থেকে বাংলাদেশকে নিয়ে আমরা বেশি চিন্তিত যে আমাদের পরিজনরা কেমন আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতদিন ভালো না হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে কোভিড পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন SM আমিনুল রুবেল। কুয়েতের সোয়েখ অঞ্চলে বাংলাদেশে অধ্যুষিত সুক আল জুমা বা হলিডে মার্কেট খুলে দেওয়া হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। আর তাই লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ক্রেতারা আগের মতো না আসায় বাজারটির এখন বেহাল দশা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট। কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসে খুলে দেওয়া হয়েছে ফ্রাইডে মার্কেট নামে খ্যাত সুক জুম্মা। করোনা মহামারীর কারণে এখনও জমে ওঠেনি এই মার্কেটের কেনাকাটা, প্রায় কাটা শুরু হয়ে পড়েছে এই মার্কেটটি। এমত অবস্থায় দোকানেরা গুনছে লোকসানের খাতা। কর্মহীন বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ অন্যান্য দেশের ক্রেতারা আগের মতো আর কেনাকাটা করছেন না, ফলে এই বাজারটির অবস্থা এখন বেহাল দশা। লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী এই সকল মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা মনে করেন আবারও করোনা মহামারীর সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক কেনাকাটার ধুম, আবারও প্রাণ চাচ্ছিল ফিরে আসবে কেনাকাটার। এটাই বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা। আমরা স্বল্প মূল্যে অনেক কিছু এখানে পাই। কুয়েতের এমন কিছু জিনিস নাই যে এখানে নাই, সুতরাং কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি আছে এবং গ্লাভস এবং মাস্ক পরা এবং মেনে চলবো ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে আমাদের যে ক্রেতা আছে আস্তে আস্তে বাড়ছে এবং আরো বাড়বে ইনশাল্লাহ। থেকে না ভালো হবে ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের প্রবাসী সকল বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। গুগলের বিকল্প সার্চ ইঞ্জিন বাজারে আনছে অ্যাপল। নিজস্ব প্রযুক্তির সার্চ ইঞ্জিন তৈরি করতে ইতোমধ্যেই পরীক্ষা নিরীক্ষাও শুরু করেছে অ্যাপলের প্রকৌশল টিম। ধারণা করা হচ্ছে অ্যাপলের পরবর্তী অপারেটিং সিস্টেম iOS 14-এ এই সার্চ ইঞ্জিন সংযুক্ত করা হতে পারে। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে বা কৌতূহল মেটাতে প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকে গুগল সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেট জগতে একক আধিপত্য ধরে রেখেছে গুগল। কিন্তু গত আগস্ট মাসে শোনা যায় গুগলকে টেক্কা দিতে আটঘাট বেঁধে মাঠে নামছে বিশ্বের অন্য আরেকটি জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে শিগগিরই গুগল সার্চের নিজস্ব বিকল্প তৈরি করতে কাজ শুরু করছে আইফোন নির্মাতা। ধারণা করা হচ্ছে অ্যাপলের পরবর্তী অপারেটিং সিস্টেম iOS 14-এর সাথে নতুন সার্চ ইঞ্জিনটি সংযুক্ত করা হতে পারে। যদি সেটা সম্ভব না হয় তাহলে পরবর্তী বাজারে আসা আইপ্যাডের মতো ডিভাইসগুলো থেকে গুগল সার্চ অপশনটি সরাতে পারে অ্যাপল। ইতোমধ্যেই অ্যাপলের ডিভাইসগুলোতে ওয়েব সার্চের জন্য বেশ কিছু পরিবর্তন এনেছে সংস্থাটি। গত আগস্টে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় অ্যাপল ও গুগলের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি শেষ হতে চলেছে, আর সেই কারণেই এমন বড়সড় পদক্ষেপ নিতে চলেছে অ্যাপল। চুক্তি অনুযায়ী এতদিন অবধি অ্যাপলের সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে প্রতি $8 থেকে $20 মিলিয়ন বিনিয়োগ করেছে গুগল। তবে এই কারণে যুক্তরাষ্ট্রের মার্কেটিং অথরিটির একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন যে অ্যাপল ও গুগল একচেটিয়াভাবে বাজার দখল করে রাখছে। এমনকি ইন্টারনেট সার্চ বিভাগ অবৈধভাবে একচেটিয়াকরণের পরিপ্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগে ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ফলে আগামী দিনে গুগলের কাছ থেকে বিনিয়োগ তো পাওয়া যাবেই না, আবার গুগল সার্চের শক্তিশালী বিকল্প প্রয়োজন হবে অ্যাপলের। সুতরাং 7-5 ভেবেই অ্যাপল এখন নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির পথে হাঁটছে। তবে গুগল বা অ্যাপল কেউই এ বিষয়ে এখনও অবধি মুখ খোলেনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। জনপ্রিয় খেলা ফুটবলের মাধ্যমে কিশোর এবং যুবাদের শারীরিক গঠন এবং মানসিক বিকাশের পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির প্রয়াস চালাচ্ছে কুড়িগ্রাম জেলা ফুটবল উন্নয়ন সমিতি। এই জন্য তারা এবার সপ্তাহব্যাপী যুবাদের ফুটবল প্রশিক্ষণ এবং অনুশীলনের আয়োজন করেছেন। ফলে খেলোয়াড়দের পদচারণায় সরব হয়ে উঠেছে স্টেডিয়াম। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট। করোনার কারণে 6.5 মাস খেলাধুলা বন্ধ থাকায় স্থবির হয়েছিল স্টেডিয়াম। এখন সেই মাঠ বিভিন্ন ধরনের জার্সি পরা যুব ফুটবল খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রশিক্ষণ এবং অনুশীলনকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে আসছেন খেলোয়াড়রা। আমি একজন দরিদ্র পরিবারের সন্তান, আমার সরঞ্জাম কেনার সামর্থ্য নাই।
আমি সুযোগ পেয়েছি এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না। দীর্ঘদিন বাসায় বসেছিলাম, এর কারণে আমরা হতাশ হয়ে গেছি। এখানে প্রশিক্ষণ নেওয়ার পর এখন অনেক ভালো আছি। তৃণমূল পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে যে কোনো সংগঠন আয়োজিত প্রশিক্ষণে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করবেন বলে জানালেন এই প্রশিক্ষক। আমরা যারা কুড়িগ্রামের ফুটবল প্রশিক্ষণ দিয়ে থাকি তারা কিন্তু বিনা পারিশ্রমিকে তাদের আয়োজনের সহযোগিতা করছি। স্থানীয় ক্রীড়ামোদীদের সহযোগিতায় একের পর এক ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা সম্ভব হচ্ছে বলে জানালেন জেলা ফুটবল উন্নয়ন সমিতির এই কর্মকর্তা। পড়ালেখার পাশাপাশি যাতে দক্ষ হয়ে ওঠে, তারা যেন ভালো খেলোয়াড় হতে পারে, এই ভবিষ্যতের জন্যই মূলত আমাদের প্রশিক্ষণের আয়োজন। খেলোয়াড়দের আগ্রহ থাকায় এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানালেন জেলা ফুটবল উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা। যারা প্রশিক্ষণ নিলেন তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনীয় যদি দর্শকবিহীনও করতে হয়, তবু আমরা বিভিন্ন টুর্নামেন্টগুলো, ফুটবল উন্নয়ন কাপ এবং অন্যান্য কাজগুলো চালু রাখবো। জেলার 12টি দল নিয়ে যথাশীঘ্র সম্ভব ফুটবল লিগের আয়োজন করা হবে বলে জানালেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এই সদস্য। সামনে করোনা একটু কমে আসবে, তখন আমরা এই ফুটবলের আয়োজন করব স্বাস্থ্যবিধি মেনেই। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাগুলোর প্রশিক্ষণ ও অনুশীলন পর্যায়ক্রমে শুরু হওয়ায় ক্রীড়াঙ্গন মুখরিত হয়ে উঠছে বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। বর্ষপঞ্জি অনুযায়ী আবার সেই অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা নিয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সেই সব আয়োজন অনুষ্ঠিত করব। সপ্তাহব্যাপী যুব ফুটবল প্রশিক্ষণ 25 জন খেলোয়াড় নিয়ে শুরু হলেও এখন এই সংখ্যা 35 জনে দাঁড়িয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভোলায় ফুটবলারদের মান উন্নয়নে জেলার গজনবী স্টেডিয়ামে চলছে অনুশীলন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। চলে যাচ্ছি তার কাছে। লিটন। জাফর, ভোলার গজনবী স্টেডিয়ামে খুদে ফুটবলারদের সরব উপস্থিতি। হেমন্তের সকালে শিশির ভেজা মাঠে তারা এখন সকাল থেকে ওয়ার্ম আপ করেছে, শারীরিক ব্যায়াম করে এখন তারা অনুশীলনে ব্যস্ত রয়েছে। এই ফুটবলারদের একটি বিশেষ রয়েছে যে ভোলার সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের পরিবারের সদস্যদের নিয়ে এই ফুটবল একাডেমিটি চলছে। একজন ফুটবলার বেনু পাল, তার তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রি এই ফুটবল কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এখানে আজকে সকালে প্রায় অর্ধশতাধিক ফুটবলার এই অনুশীলনে অংশ নিয়েছে। করোনা দুর্যোগের কারণে দীর্ঘদিন মাঠে থাকার পরে তারা এখন অনেকটা আজকে মাঠে ফিরতে পেরে অনেকটা খুশি যে তারা তাদের প্রিয় গজনবী স্টেডিয়ামে এসে অনুশীলন করতে পেরেছে বাড়িতে তাদের। আর এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করার যে উদ্দেশ্য সে বিষয়ে আমি এখন একটু কথা বলবো। এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে যে এই প্রশিক্ষণ একাডেমিটি পরিচালনা করে। আচ্ছা বেনুপাল, আপনি এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই একাডেমিটি পরিচালনা করার কারণ কি, আর কি কি সমস্যা বা সম্ভাবনা রয়েছে আপনার এখানে? আমি একজন নিয়মিত জেলা টিমের প্লেয়ার। আমি একজন গরিব ঘরের ছেলে, যখন দেখছি আমি আস্তে আস্তে বয়স হচ্ছে, যখন আমরা চলে যাব, প্লেয়ার হবে না, মাঠ শূন্য হবে, তখন আমি এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে কাজ শুরু করেছি। এবং আমাদেরকে এই মাঠে যারা 2-3 জন আমাদেরকে খুব সাহায্য সহযোগিতা করে, সমাজসেবক রাইসুল ভাই এবং ডিএফএল সভাপতি হামিদুল্লাহ বালুর ভাই এবং ক্রীড়া সংস্থার সেক্রেটারি লিটন ভাই কিছু জার্সি, বুট, প্যান্ট, বল দিয়ে এরা আমাদের সাহায্য করে। এই সাহায্যতে আমাদের প্লেয়ারদের কিছু হয় না। প্রতি বছর যদি কিছু বিত্তমান ব্যক্তি যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতো, তাহলে ফুটবল অনেক দূর এগিয়ে যেত। ধন্যবাদ। এখানে এই একাডেমিটিতে মোট 60 জন শিক্ষার্থী রয়েছে। এই সুবিধা বঞ্চিত শিশুদের আসলে অনেক সংকট রয়েছে, এদের মধ্যে সম্ভাবনাও রয়েছে। এরা আসলে আপনার অনূর্ধ্ব 16-19 দলে এই একাডেমির শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে এবং আপনার জাতীয় লেভেলে খেলার সুযোগ হয়েছে। এখানে তাদের বড় সমস্যা একটি মাঠে, গজনবী স্টেডিয়ামের একটি মাঠে তারা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল সহ সকল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তাদের দাবি যে এই মাঠের সুবিধাগুলো যেন আরো বাড়ানো হয়। আর এই সুবিধা বঞ্চিত যে শিশুদের জন্য যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সংকট সমাধানের জন্য
সমাধানের জন্য জেলা ক্রীড়া সংস্থা সহ এখানে যারা রয়েছেন তাদের কাছে তারা সহায়তা চেয়েছেন। আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘ 8 বছর ধরে ভোলার ফুটবল অঙ্গনে তারা অনুশীলনের মাধ্যমে খেলোয়াড় সরবরাহ করে থাকেন। আর এই প্রতিষ্ঠানটিতে একজন বিকেএসপির খেলোয়াড় এখান থেকে একজন বিকেএসপিতে খেলোয়াড় সুযোগ পেয়েছে। এখানে মাঠের উপকরণ, খেলার উপকরণ এবং মাঠ সমস্যাটাই বেশি রয়েছে। আজকে সকালে করোনা দুর্যোগের পরে তারা যখন মাঠে ফিরেছে, আমি খেলোয়াড়দের সাথে কথা বলেছি, তারা খুবই সন্তুষ্ট যে করোনা দুর্যোগের কারণে তারা দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থেকে অনেক কিছুতেই তাদের প্রভাব পড়েছে। এখন তারা অনুশীলনের মাধ্যমে সে প্রভাবগুলি কাটিয়ে আবারও ক্রীড়া ফুটবলের মাঠে সরব থাকতে চায়। আর এখানে এই একাডেমিটির পরিচালক যে আছেন বেনু পাল, তিনি এই সুবিধাবঞ্চিত ফুটবলারদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ যারা বিত্তবান রয়েছেন তাদের কাছে সহায়তা চেয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার গজনবী স্টেডিয়াম থেকে ফুটবল অনুশীলনের সর্বশেষ খবরাখবর। ভোলা থেকে ফুটবল অনুশীলনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন লিটন। করোনায় আর বন্দি থাকতে চান না নারী ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর এবার বিসিবির ডাক পেলেই ব্যাটে বলে মাঠের লড়াইয়ে নামতে চান তারা। রংপুরে নারী ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার পর এমন আশাবাদ তাদের কণ্ঠে। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুর স্টেডিয়ামে কোনো বলই পাত্তা পেল না জাতীয় নারী দলের ক্রিকেটার সুবহানা মুস্তারির ব্যাটে। দলের সাবেক অধিনায়ক জেসির বল তুলোর মতো উড়িয়ে সুবহানা মুস্তারির 4 ছক্কার বন্যা দীর্ঘদিন অবসরে থাকার পর জ্বলে ওঠারই নিদর্শন। করোনার ভয়ে আর ঘরে নয়, এবার মাঠে আসার ডাকের অপেক্ষায় তারা। জানুয়ারির দিকে প্রিপারেশন আমাদের খেলাধুলা স্টার্ট হবে, তো এই ফিল্ডে আমাদের তো বসে থাকলে হবে না, কারণ আমাদের ফিজিক্যালি তো ফিট থাকতে হবে। সবারই টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, একমাত্র আমরাই যারা টুর্নামেন্ট আমাদের বোর্ড থেকে আয়োজন করা হয় নাই। তো এখন যদি আমরা না আগাই, যেহেতু করোনা থাকবেই, করোনা এখন বাংলাদেশের সিজনাল সিগমেন্ট হয়ে গেছে, তাই আমাদের উচিত যে এখন আমাদের ক্যাম্পটা শুরু বা আমাদের একটা টুর্নামেন্ট দেওয়া উচিত। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি আয়োজিত টুর্নামেন্ট পেশাদার ও নবীন খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। নারী দলের খেলোয়াড় ও সাবেক অধিনায়ক বলছেন, প্রায় সব খেলা যখন চালু হয়েছে তখন মেয়েরা বসে থাকবে কেন। ছেলেদেরটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ছেলেদেরটার পরে আমাদেরটা শুরু করার, যেহেতু ওরা শুরু করতে চাচ্ছে সেহেতু ইনশাল্লাহ নেক্সট ইয়ারের মধ্যে আমরা অনেক তাড়াতাড়ি মাঠে চলে আসতে পারবো। মেয়েদের ক্রিকেটটা যদি তাড়াতাড়ি ফিরিয়ে আনা হয়, কারণ সামনে আরো ভালো করতে পারে মেয়েরা, কারণ একটা লম্বা সময় যে কোনো প্লেয়ার যদি মাঠের বাইরে থাকে তাদের ফিটনেস বলেন, তাদের ফর্মটা কিন্তু আসলে ডাউন হয়ে যায়। করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের মাঠে নামাতে পেরে টুর্নামেন্ট সফল বলে জানালেন আয়োজক। যেহেতু একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেই হিসেবে আমি মনে করি যে মেয়েদেরকে যদি আমি একত্রিত করতে পারি তারা একটু খেলতে পারবে, খেলার সুযোগ হবে, এই জন্যই এটা করার। আর আমি সার্থক যে সবাইকে একত্রিত করতে পারছি। টুর্নামেন্টের শেষ দিন বুধবার লালমনিরহাটের জেসিদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় রংপুরের সানজিদা সুবহানারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের অটোভ্যান চালক রফিকুল ইসলাম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের লেখা সুর করা গান গেয়ে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন সরাসরি চলে যাচ্ছি তার গানে। ঢাকা শহর আইছি আমি কিসের আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসের আশায়, আমার আপন বলতে নাই রে কেহ, আপন বলতে নাই রে কেহ, যাইব কার বাসায়। ঢাকা শহর আইছি আমি কিসের আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসের আশায়। জন্ম আমার বাংলাদেশে সিরাজগঞ্জ জেলায়, পোস্ট অফিস বদ্ধ জামতল কামারখন্দ থানায়। জন্ম আমার বাংলাদেশে সিরাজগঞ্জ জেলায়, পোস্ট অফিস বদ্ধ জামতল কামারখন্দ থানায়।
তাই আমার মতন জনম দুঃখী দয়াল রে, তাই আমার মতন জনম দুঃখী আছে কয়জনায়। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়। যার লাগিয়া গেথেছিলাম বিনে সুতার মালা, সেই তো শেষে দিয়ে গেল আমার বুকে জ্বালা। যার লাগিয়া গেথেছিলাম বিনে সুতার মালা, সেই তো শেষে দিয়ে গেল আমার বুকে জ্বালা। তাই কষ্টের জ্বালা বুকে নিয়া দয়াল রে, তাই কষ্টের জ্বালা বুকে নিয়া আজও দিন কাটাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়। আমার আপন বলতে নাই রে কেহ, আপন বলতে নাই রে কেহ, যাইব কার বাসায়। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়। আমার আপন বলতে নাই রে কেহ, আপন বলতে নাই রে কেহ, যাইব কার বাসায়। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়, আমি চড়ছি দুঃখের নাই। ঢাকা শহর আইছি আমি কিসেরই আশায়। আরেকটু গান, আরেকটু গান। বুকে আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা। আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা, গরিব বাবার ছেলে আমি চালাই অটো গাড়ি, নাই রে আমার টাকা পয়সা, নাই রে বাড়ি গাড়ি। গরিব বাবার ছেলে আমি চালাই অটো গাড়ি, নাই রে আমার টাকা পয়সা, নাই রে বাড়ি গাড়ি। তাই তো এ সমাজের মানুষ করে অবহেলায় আমায়, তাই তো এ সমাজের মানুষ করে অবহেলা। আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা। আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা, গরিব হলেও আমিও তো এ দেশেরই মানুষ, তবে কেন এ সমাজে এত অমানুষ। গরিব হলেও আমিও তো এ দেশেরই মানুষ, তবে কেন এ সমাজে এত অমানুষ। ওদের বিচার করবে একদিন ওই উপরওয়ালা, ওদের বিচার করবে একদিন ওই উপরওয়ালা। আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা। আমিয়া কটো রিকশাওয়ালা, আমিয়া কটো রিকশাওয়ালা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশাল শেরে বাংলা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে মধ্যরাতে তালা, কমিশন বাণিজ্যের অভিযোগ, দাবি মেনে নেওয়ার আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত। এবং জয় নির্ধারণী অঙ্গরাজ্য ফ্লোরিডায় একই দিন প্রচারণায় ট্রাম্প বাইডেন, পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টা, রেকর্ড ছাড়ালো মার্কিন নির্বাচনী ব্যয়। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।